প্রথমেই আবারও ধন্যবাদ জানাই সকলকে যে এত রাতে গভীর রাতে আপনারা আসছেন, জয়েন করেছেন এবং আগামীকাল এরকম সময়েই আমরা একটা বড় ধরনের মার্কেট মুভমেন্টের সম্মুখীন হব, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আগামীকালকে প্রায় ২.৫ বছরের, ৩.৫ বছরের একটা ২.৫ বছরের মতো একটা প্ল্যানিং এর পর ইন্টারেস্ট রেটের যে বর্ধিতকরণ বা হাইকিং সাইকেল শেষ করে মার্কেট বেশ কয়েক মাস যাবতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ইনভেস্টিং এ যাই, হিস্টোরিক্যাল মার্কেট মুভমেন্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কবে থেকে এই ইন্টারেস্ট রেটটা বাড়ানো শুরু হয়েছিল এবং বর্তমানের কি অবস্থা। আমার স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমেই ইকোনমিক ক্যালেন্ডারে চলে যাই। ইকোনমিক ক্যালেন্ডারে গিয়ে আমরা আগে দেখি যে ফেডারেল ইন্টারেস্ট রেটের ডিসিশনের সাথে সাথে আরো কি আনুষঙ্গিক আপনার ইভেন্ট গুলো আছে দিস উইকস। আমরা যদি মূলত, যদিও আগামী কালকে আপনার মার্কেটটা আসবে, তখন আমেরিকান টাইমে কিন্তু উইডনেসডে থাকলেও আমাদের কিন্তু রাত্র 12টার পরে থার্সডে পড়ে যাবে। তাই আমার এই চার্টটা বাংলাদেশি টাইমিং জোনের সাথে মিলানো দেখে থার্সডেতে রিপোর্টটা আসবে, কারণ 12টার পর দিন চেঞ্জ হয়ে যাবে, তাই দেওয়া। তো আমাদের ন্যাচারালি যেটা দেখা যাচ্ছে কালকের মেইন ডিসিশন ইভেন্টে, যে ফেডারেল ইন্টারেস্ট রেট ডিসিশন, আগামীকালকের যে ইভেন্ট, সেখানে এক্সপেক্ট করা হচ্ছে, যেটা অনেকদিন আগে থেকেই গভীরভাবে প্রত্যাশিত ছিল, যে 25 ভিত্তি মূল্য বা 25 বেসিস পয়েন্ট, 25 ভিত্তি পয়েন্ট বেস পয়েন্ট আপনার কমানো হবে ইন্টারেস্ট রেট। এবং গত সপ্তাহ পর্যন্ত ট্রেজারি বন্ডের প্রাইসের উঠানামার জন্য কিন্তু 25 বেসিস পয়েন্ট নাকি 50 বেসিস পয়েন্ট এইরকম একটা আপনার বেট পয়েন্টের মধ্যে ট্রেডাররা আপনার দোলাচলে ছিল। কিন্তু আজকের মধ্যে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে মার্কেটের কনসেনসাস বা আপনার ফেডারেল রিজার্ভ ব্যাংকের কনসেনসাস পয়েন্টটা হচ্ছে 25 বেসিস পয়েন্ট। তার মানে ব্যাংক ইন্টারেস্ট কি হবে সেটার আগেও মূল কথা হচ্ছে যে প্রত্যাশিত মানে কিন্তু ফেডারেল রিজার্ভ প্রত্যাশা করছে না যে বড় কার্ড দিয়ে তারা ডাইভিং রোলে চলে যাবে বা মনিটারি পলিসি উইকনিং যে কন্ডিশন সেখানে চলে যাবে। এবং আমরা যদি অন্যান্য কিছু ইন্টারেস্ট রেট প্রজেকশনের দিকেও তাকাই, অন্যান্য ব্যাংকগুলোর দিকে যারা ইতিমধ্যেই তাদের ব্যাংকিং রেট কাট সাইকেল শুরু করেছে, তারা কিন্তু এই 25 ভিত্তি পয়েন্ট করেই শুরু করেছে এবং তাদের দেখানো পথ অনুসারে হয়তোবা ভবিষ্যতে এই রেট কাটের পরিমাণ আপনার বাড়তে পারে। তবে প্রথমত ফেডারেল রিজার্ভ ব্যাংক দেখতে চায় যে 25 বেসিস পয়েন্ট বা 0.25% কমিয়ে দেওয়ার পর মার্কেটের সামগ্রিক অবস্থা কি থাকে বা আমেরিকান ইকোনমির সামগ্রিক অবস্থাটা কি থাকে, বিশেষ করে আপনার যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটা আগামী মাস পর্যন্ত কি আবার মাথাচাড়া দিয়ে উঠে নাকি আন্ডার কন্ট্রোলেই থাকে। ইতিমধ্যে আমরা গত সপ্তাহের রিপোর্টে দেখতে পেয়েছি যে আপনার 2.50% অ্যানুয়াল সামগ্রিক আপনার যে মুদ্রাস্ফীতি আমেরিকা, সেটা কিন্তু নেমে এসেছে এবং এটা লক্ষ্যমাত্রা 2%-এর খুবই কাছাকাছি, যেটার জন্যই কিন্তু বিগত 2 বছরেরও অধিক সময় ধরে এই ফাইট এগেনস্ট ইনফ্লেশন স্লোগান নিয়ে আপনার মার্কেটে ট্রেডাররা ট্রেড করেছে এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক আগ্রাসী মনোভাব নিয়ে কিন্তু তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এবং সেটার সুফল হিসেবে তারা কিন্তু মন্দা এড়িয়েছে, প্লাস হচ্ছে আপনার ইনফ্লেশন কিন্তু আন্ডার কন্ট্রোলে আনতে পেরেছে। এবং এইটা বলতে গেলে আগামীকালকের যে আপনার ইন্টারেস্ট রেট ইভেন্টটা হতে যাচ্ছে, সেইটা এক প্রকার বলতে পারেন ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের যে লক্ষ্যমাত্রা বা তাদের যে লক্ষ্য নিয়ে, যে প্রজেকশন নিয়ে তারা এই রোডম্যাপটা তৈরি করেছিল, সেই ফাইটে বা সেই ওয়ারফিল্ডে তারা কিন্তু জয়ী। তার মানে তারা তাদের লক্ষ্য
পূরণের দিকে এগোচ্ছে এবং তারা যে লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছিল সেই লক্ষ্য পূরণের খুবই দ্বারপ্রান্তে এসেছে এবং তাদের হাতের নাগালে। তো সেইটা তাদের জন্য একটা ইকোনমিক্যাল উইন বলা যেতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। তো এইটা কিন্তু একটা পজিটিভ বিষয়। এখন আমরা অনেকেই ভাবতে পারি যে ইন্টারেস্ট রেট কাট মানেই আপনার একটা দেশের অর্থনীতি দুর্বল হওয়া। এইটা নরমাল হিসেবে যে আমেরিকান বন্ডের দিকে যদি স্পেসিফিক্যালি আমরা চিন্তা করি যে কোনো একটা দেশের ইন্টারেস্ট রেট কাট করা মানে বা হাইক করা মানে হচ্ছে সেই দেশের বন্ডের দিকে বিনিয়োগ বাড়া, এবং যদি ইন্টারেস্ট রেট আপনার কাট হয় তখন বন্ডে বিনিয়োগ মানুষের কমে যায়। তো সেই হিসেবে নর্মালি আপনার বন্ডের বিনিয়োগ কমে যাবে, কিন্তু তার মানেই কিন্তু এই না যে শুধুমাত্র একটা সিঙ্গেল ইন্টারেস্ট রেট একটা পুরোপুরি সামগ্রিক দেশের অর্থনীতির বাহক। এইটা জাস্ট একটা অর্থনৈতিক সূচক একটা মাত্র। কিন্তু একটা অর্থনীতি কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে চলে না। সেখানে আপনার সেই দেশের প্রবৃদ্ধি আছে, সেই দেশের মুদ্রাস্ফীতি আছে, সেই দেশের লেবার মার্কেট কন্ডিশন আছে, রিজার্ভের ব্যাপার আছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু একটা ব্যাংকিং কন্ডিশন আপনার ডিপেন্ড করে। তো এইখানে আমরা যদি একটু প্রথমতই বলতে চাই যে ইন্টারেস্ট রেটের এই যে কমানোটা এটা কেন, এইটা কিন্তু মূলত অর্থনীতিকে আপনার ব্যালেন্সিং বা ভারসাম্য বজায় রাখার জন্যই কিন্তু এই ইন্টারেস্ট রেট কাট। কারণ আজকে কিন্তু যদি ইনফ্লেশন মাথাচাড়া অবস্থাতে থাকতো, ইনফ্লেশন স্টিল যদি হায়ার গ্রাউন্ডে থাকতো, তাহলে কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক এখনো ইন্টারেস্ট রেট কাটের দিকে যেত না। যেহেতু তারা ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়েই ছিল আপনার ইনফ্লেশনকে দমানোর জন্য, সেই জায়গায় কিন্তু তারা উইনার। তার মানে এখন যেহেতু আন্ডার কন্ট্রোলিং এ তাদের টার্গেটেড লেভেলের দিকে নিউট্রাল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, এখন যদি তারা এই ইন্টারেস্ট রেটটা না কাট করে তবে কিন্তু ভবিষ্যতের জন্য তাদের দেশ মন্দার দিকে ঝুঁকে পড়বে। ইতিমধ্যে কিন্তু তৃতীয় প্রান্তিকে মন্দা আমেরিকা এড়িয়ে গেছে, যেটা আমেরিকার জন্য ইকোনমির জন্য খুবই পজিটিভ একটা সাইন। এবং এটা আগামীকালকের যখন আপনার ইন্টারেস্ট রেট ইভেন্টের পর পাওয়েল তার স্পিচে আসবে তখন সুনিশ্চিতভাবেই তার এই বক্তব্যে এই যে মন্দা বা রিসিশন এড়ানো বা স্কিপ করা বা অ্যাভয়েড করার যে পয়েন্টটা, সে নিশ্চিতভাবেই বলবে যে আওয়ার কান্ট্রিজ জিডিপি ইজ নাও এট আ গুড গ্ল্যান্স বা গুড কন্ডিশন। কারণ তারা জিডিপি পজিটিভ, এই এই মাসেও লাস্ট যে জিডিপি রিপোর্ট ছিল খুবই ভালো রিপোর্ট আসছে প্রত্যাশার চেয়ে। তার মানে প্রবৃদ্ধি হচ্ছে দেশে, এটা কিন্তু একটা ভালো সাইন ইকোনমির জন্য। তো এখন এই ইন্টারেস্ট রেট কাটটা আলটিমেটলি হচ্ছে কেন, হচ্ছে ইকোনমিকে ব্যালেন্স করার জন্যই। কিন্তু এই ইকোনমিক কাটটা হলেও দেশের অন্যান্য যে অর্থনৈতিক খাতগুলো আছে সেইগুলোকে ভারসাম্যে রাখার জন্যই কিন্তু ইন্টারেস্ট রেটটাকে কাট করা হচ্ছে। তার মানে শুধু ইন্টারেস্ট রেট কাট করলে যে আপনার আমেরিকান অর্থনীতি দুর্বল হয়ে যাবে এটা ভাবা কিন্তু মানে ভুল। কারণ তারা ইন্টারেস্ট রেটটাকে কাটই করতেছে একটা জিনিসে, কারণ রিসেন্ট আপনার যদি এনএফপি এবং আনএমপ্লয়মেন্ট রেটের দিকে যদি তাকান সেটা কিন্তু আবার একটু মানে বেকারত্ব আপনার বাড়ছে, এবং এনএফপি সেক্টরে নন ফার্ম পেরোল সেক্টরে কিন্তু প্রত্যাশা অনুযায়ী আপনার চাকরির তৈরি হচ্ছে না, মানে প্রত্যাশার চেয়ে কম হচ্ছে। তার মানে রিসেন্ট ইন্ডিকেটরে কিন্তু দেখা গেছে যে আমেরিকার যে অর্থনীতির বাজার, সেখানে শ্রম বাজার যেটা সেটা কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে। তো মূলত আপনার এখন যেটা করণীয় যে তারা ইন্টারেস্ট রেটটাকে আলটিমেটলি কেন কাট করছে আমাদের কিন্তু সেইটা বুঝতে হবে। তো সেইটা বোঝার জন্য আমরা চলুন একটু চার্টে চলে যাই। চার্টে গিয়ে আমি একটু আপনাদেরকে প্রাইমারি বেস দেখাই যে কেন এটা আপনার এই পয়েন্ট আউট করা হচ্ছে। হ্যাঁ, কেন পয়েন্ট আউট করা হচ্ছে সেটা আমাদের একটু জানা দরকার। দেখুন, ন্যাচারালি আপনার ইনফ্লেশন কিন্তু ডাউন, ইনফ্লেশন কিন্তু ডাউন, ইনফ্লেশনটা আপনার ডাউনে আছে। ইনফ্লেশন ডাউনে আছে, ইনফ্লেশন ডাউনে আছে,
এবং জব মার্কেটও কিন্তু ডাউনে আছে। জব মার্কেট ডাউনে আছে। এখন এইখানে আমার ইনফ্লেশনের প্রত্যাশিত মান এইটাকে কিন্তু মূলত কেন 2% ধরা হয়েছে সেটা বলি। একটা উন্নত বিশ্বের উচ্চ চাহিদা সম্পন্ন উচ্চ মানে উন্নত ইকোনমিক কান্ট্রির বা অ্যাডভান্স ইকোনমিক কান্ট্রির দেশের স্ট্যান্ডার্ড ইনফ্লেশন লেভেল ধরা হয় 2 থেকে 3% লেভেলকে। ব্যাংকের ভাষায় যেটা 2%-এ ইনফ্লেশনটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে সেটা আমার অর্থনীতির জন্য ভালো। তার মানে সেই কারণেই কিন্তু 2% লেভেলকে ধরা হয় স্ট্যান্ডার্ড ভ্যালু, একদম মিনিমাম স্ট্যান্ডার্ড ভ্যালু। আবার এর চেয়ে যদি কমে চলে যায় তাহলে আপনার বাজারের মধ্যে আপনার ব্যবসা হবে না, তখন সেইটাকে ডিফ্লেশনারি কন্ডিশন বলা হবে। কিন্তু 2% পর্যন্ত একটা ব্যাংকের আউটলুক থেকেও সেই দেশের সামগ্রিক যদি অর্থনৈতিক আপনার যদি থাকে, আপনার ইনফ্লেশন যদি 2% থাকে, মানে 2%, সেটাকে বলা হয় 2% মিনস স্ট্যান্ডার্ড। 2% মিনস স্ট্যান্ডার্ড। তাহলে সেই লক্ষ্যমাত্রার স্ট্যান্ডার্ড বা আদর্শ মানের দিকে যাওয়ার জন্যই কিন্তু আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা এগোচ্ছিল। এবং অ্যাজ ইউজুয়ালি তারা কিন্তু এখন 2%-এর কাছাকাছি চলে আসছে, 2.5। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 2.5%-এ চলে আসা মানে আমার 2%-এ যে যদি অ্যাকচুয়ালি নাও আসে, তারা কিন্তু আদর্শ মানের পাশাপাশি আপনার ইনফ্লেশনটাকে হোল্ড করার জন্য সমর্থ হচ্ছে। যদি ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কাট করার পর সামগ্রিক অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে যদি আপনার এই 2% নাও হয়, কিন্তু 2 থেকে 3%-এর মধ্যে যদি জিনিসটাকে হোল্ড করা যায় তাহলে তারা কিন্তু আন্ডার কন্ট্রোল। যেমন এখন ইন্টারেস্ট রেট আস্তে আস্তে কাট হলে সেটার কিন্তু প্রভাব মার্কেটের উপর পড়বে, কিন্তু তাই বলে ইনফ্লেশনারি মার্কেটে, ইনফ্লেশনারি ইন্ডিকেটরে এটাকে এত বাড়তে দেওয়া যাবে না যেটা আবার ওভার কন্ট্রোলে চলে যায়, কন্ট্রোলের ওভারে চলে যায়। তাহলে তারা চিন্তা করবে যে 2%-কে তারা টার্গেট ধরে কিন্তু এগিয়েছে, কিন্তু তারা বুঝতেছে যে 2%-এ আনাটা এই মুহূর্তে পসিবল না। তারা আসলে চিন্তা করবে যে এখন যে লেভেলটা আছে এইখান থেকে আমি যদি ইন্টারেস্ট রেটকে কাট করি তাহলে যেন আমার ইন্টারেস্ট রেট কাট হলেও আমি এমন ভাবে ইকোনমিক পলিসিটাকে কন্ট্রোল করব যেন আমার ইন্টারেস্ট রেটের এই কাটিং ইফেক্টটা ইনফ্লেশনের উপর এমন ভাবে না পড়ে যেটা 3% ইনফ্লেশনকে ছাড়ায় যায়। কারণ আমরা জানি যে 2021 সালের পর গত সপ্তাহের যে ইনফ্লেশন রিপোর্ট এটা 3 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং তার আগে যে আপনার 2.9% যে রিপোর্টটা আসছিল আগের মাসের, সেইটা গত 3 বছরের মধ্যে প্রথমবারের মতো 3%-এর নিচে ইনফ্লেশনকে ডাউন করতে সমর্থ হয়েছে। তার মানে পোস্ট প্যান্ডেমিক লেভেলের পর এবং আপনার যুদ্ধ শুরুর আগে পর্যন্ত যে স্ট্যান্ডার্ডাইজড লেভেলেতে আপনার ইনফ্লেশনটা ছিল সেই লেভেলের মাত্রায় আসতে 3 বছর সময় লেগেছে। একটা লঙ্গার টার্ম প্রসেস, মোটামুটি মধ্যবর্তী প্রসেস, মধ্যমেয়াদী। তার মানে এখন তারা চাবে এই 3%-টাকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন ভাবে। তো এখন 2.5%-এ এসে পড়ছে, মানে তারা কিন্তু এইটাকে আন্ডার কন্ট্রোলে পাইছে দেখেই এখন ইন্টারেস্ট রেটটা এতদিন যেখানে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট যেখানে এতদিন ছিল আপনার ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী ইন্টারেস্ট রেট নিয়ে 5.50%-এ করা হয়েছে, 5.50%। যেটা আমরা যদি এখন একটু পরিসংখ্যানের দিকে তাকাই, দেখেন বিগত আপনার এটার হোল্ডিং এর আগ পর্যন্ত যতদিন বাড়ানো হয়েছে সেটার যদি আপনার পরিসংখ্যানটাতে চলে যাই,
দেখেন বিগত 2022 সাল থেকে এই যে দেখেন 2022 সালের আপনার যে লেভেলটা আছে, অর্থাৎ এই যে লেভেলটা যেটা, এই লেভেলের মধ্যে যদি আমরা তাকাই বা এর আগে যদি তাকাই, 2022 সালেরও আগে আপনার 0.25% আপনার প্রায় অনেক দিন হোল্ড করার পর হুট করে আপনার 2000 এই যে মার্চের যে লেভেলটা, এই যে লেভেলটা যেটা, এই লেভেলটার সময় তারা এটাকে বাড়ায়, এই যে লেভেলটা, অর্থাৎ মার্চ 17 সময় থেকে 25 বেসিস পয়েন্ট করে বাড়ানো শুরু হয় এবং সেই বাড়ানো সাইকেলটা চলতে থাকে স্টিল 5.25 এই যে এই পর্যন্ত, অর্থাৎ 2023-এর জুন পর্যন্ত। এরপর থেকে কিন্তু আর বিগত এক বছর, প্রায় 1 বছর 3 মাসের মতো সময়ে আর কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো হয় নাই। একটা লেভেলেতেই প্রায় 1 বছর 3 মাস, মানে 5টা প্রান্তিক 5 কোয়ার্টার্স, মানে 15 মাস প্রায় একই ইন্টারেস্ট রেট রাখা হলো। রাখার পরে এখন যদি আমরা দেখি যে বিগত প্রায় 15 মাস যাবত যেখানে ইন্টারেস্ট রেটটা হোল্ড, সেটাকে কেন হোল্ড? কারণ এই ইন্টারেস্ট রেটটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল ইনফ্লেশনকে ডাউন করার জন্য, যে কারণে তারা হায়ার রেটকে এতদিন হোল্ড করে গেছে এই 15টা মাস। এখন 15 মাস হোল্ড করার পর এখন তারা আসতে চাচ্ছে 5.50% থেকে সেটাকে আসতে চাচ্ছে ডাউনে। তাহলে এখন ইন্টারেস্ট রেট যখনই ডাউন করা হবে তখন একই সাথে আপনার একটা মিনিট, আচ্ছা, যখনই এইটাকে আপনার ডাউন করা হবে, সাপোজ এইটাকে ডাউন করা হবে 5.50 থেকে 5.50% থেকে, যখনই এইটাকে ডাউন করা হবে তখন কিন্তু অপরপক্ষে জব মার্কেট আপনার স্ট্রং হয়ে যাবে এবং একই সাথে ইনফ্লেশনটাও আপনার আপ হয়ে যাবে। তার মানে প্রথমেই তারা কেন এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এইখান থেকে এইটাকে 0.25% কাট করতে চাচ্ছে, এটাকে আনতে চাচ্ছে 5.25%। তার মানে তারা শুরুতেই এখন বড় ধরনের কোনো কাটে এখনই যেতে চাচ্ছে না, কারণ যদি বড় ধরনের কাটে চলে যায়, লাইক 5.25 এর জায়গায় যদি 5.55% যদি আসে, অর্থাৎ 5% কালকে যদি রিপোর্ট আসে, তার মানে তারা কিন্তু এক ধাক্কায় এক ইন্টারেস্ট রেট ইভেন্টে 50 বেসিস পয়েন্ট তারা কমাই দিল, মানে 0.5%। তাহলে এইটা যদি হয়ে যায় মানে আগামীকালকের রিপোর্টে, তখন এই ইনফ্লেশনের বাজারে তখন কিন্তু এইটা বড় ধরনের ধাক্কা হবে। মানে যত বড় ধরনের মানে ইন্টারেস্ট রেট কাট হবে তত বড় ধরনের সেটা কিন্তু ধাক্কা হবে জব মার্কেট এবং আপনার ইনফ্লেশনের জন্য, স্পেসিফিক্যালি ইনফ্লেশনের জন্য। তো তাই ফেডারেল রিজার্ভ ব্যাংক কিন্তু এত বোকামি করতে চাইবে না এখনই, যে ইনফ্লেশনকে তারা এত কষ্ট করে একটা লম্বা সময় ধরে আপনার ডাউনে নামানো হয়েছে, সেইটাকে মুহূর্তের একটা ভুলেতে তারা আবার বাড়াই দেখ। তারা আপাতত চাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমুক, যে ইন্টারেস্ট রেটটা এই জায়গাতে ইন্টারেস্ট রেট কমুক, কিন্তু সেইটা যেন আমার ইনফ্লেশনের মধ্যে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট না পড়ে, মানে ইনফ্লেশনকে বড় ধরনের কোনো বাড়ায় যেন না দেয়, সেটা যেন আন্ডার কন্ট্রোল থাকে এবং যেটাকে আমরা প্রাথমিক মান হিসেবে ধরতে পারি 3%। যে আমার যদি ভবিষ্যতে এই মার্কেট যদি যায়ও একটা মোটামুটি আগামী মানে 6-7 মাসের জন্য যেন ইনফ্লেশনটা কোনোভাবে 3% ওভার না হয়, সেই রকম স্টান্সে তাদেরকে কিন্তু ইকোনমিক পলিসিটাকে কন্ট্রোল করতে হবে এবং সেই হিসাব মোতাবেক তাদেরকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই
খুব বুঝে শুনে ইন্টারেস্ট রেটটাকে কমাতে হবে, খুব বুঝে শুনে ইন্টারেস্ট রেট কমাতে হবে। মানে হুট করে একটা বড় ধরনের স্টান্স নিয়ে নিলাম, সেটা বাজার পর্যবেক্ষণ না করে নিলে সেটি হিতে বিপরীত হতে পারে। তাহলে তাদের এই এত 2 বছর 2.5 বছর ধরে যে আপনার কষ্ট, 3 বছর ধরে যে কষ্ট, সেই 3 বছরের কষ্ট পুরাপুরি বৃথা চলে যাবে। তো যে কারণে তারা আগামীকালকের প্রজেকশন অলরেডি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাবো যে দিয়ে দিছে কত, 5.25, অর্থাৎ তারা চাচ্ছে 25 বেসিস পয়েন্ট করে শুরু করতে। এখন কালকে যদি ড্রামাটিক্যালি বড় ধরনের কাট চলে আসে, মানে ধরেন সাপোজ 50 বেসিস পয়েন্ট, অর্থাৎ 5.25 এর জায়গায় 5 পয়েন্ট চলে আসলো, তাহলে সেইটা কিন্তু আদতে আমেরিকান অর্থনীতির জন্য শুরুতেই ভালো কিছু হবে না। মানে তাড়াহুড়া করে কোনো কিছুই কিন্তু ভালো হয় না। তখন সেইটা কিন্তু আমেরিকান অর্থনীতিকে একটা মোটামুটি উইক, মানে খুব উইক করে দেওয়ার জন্য পসিবল, যেটা মার্কেটের জন্য সুখকর হবে না। এইটা মনে রাখতে হবে আমাদের। তো যে কারণে তারা কিন্তু বুঝে শুনেই 0.25% প্রজেকশনে রাখছে, এবং হাইলি এক্সপেক্টেড অন অ্যাকর্ডিং টু আদার পার্সপেক্টিভস অফ ইকোনমিক্যাল সেক্টর, যে অন্যান্য ইকোনমিক্যাল সেক্টরের পার্সপেক্টিভে আমি যদি বিবেচনায় যাই, তাহলে 0.25%ই কালকে কাট হতে যাচ্ছে। তাহলে এখন আসি মূল প্রসঙ্গে, যে কালকে যদি 0.25% কাট হয়, তাহলে মার্কেটে সেটা কিভাবে রিয়েক্ট করতে চাইবে। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমাদের এই ইন্টারেস্ট রেট কাট ছোট দিয়ে শুরু করার একটাই কারণ, যেন জব মার্কেটটা আলটিমেটলি আপে যায়। কারণ জব মার্কেটটা যে রিসেন্ট টাইমে আপনার যে একটু সফটেন হয়েছে, সেই সফটেন মার্কেটটা যেন আবার ব্যালেন্সিং এ ফিরে আসে, এইটার জন্য আপনার তারা ইন্টারেস্ট রেট কাট শুরু করবে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত পর্যায়ে। কারণ কেন, এখন কামস টু দ্য পয়েন্ট যে কেন সেটা। আপনার যখনই আপনার ইন্টারেস্ট রেট কাট হবে, যখনই ইন্টারেস্ট রেট কাট হয়ে যাবে, ইন্টারেস্ট রেট কাট হলো, যখনই ইন্টারেস্ট রেট কাট হলো, তখন এই ফ্লোতে মানি ফ্লো বাড়লো। মানি ফ্লো ইনক্রিজড, মানে ইন্টারেস্ট রেট কাট হলো মানে কি, এখন আপনার বিনিয়োগকারীরা চিন্তা করবে যে আমি তো ব্যাংকে টাকা রাখলে আমি যে সুদ পাইতাম সেটা পাবো না, তাহলে তার চেয়ে আমি বাজারের মধ্যে বেশি সুদের জন্য আমি টাকা খাটাই, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে। তাহলে যেটা বাড়বে, মানি ফ্লো ইনক্রিজড। এবং মানি ফ্লো ইনক্রিজড মানে কি, মানি ফ্লো ইনক্রিজড মানে ইনফ্লেশন হাইক চান্স। ইনফ্লেশন হাইক চান্স। আর অ্যাজ ইউজুয়ালি মানি ফ্লো যদি আপনার ইনক্রিজড হয়, তাহলে অবশ্যই আপনার কি হবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বাড়বে। উইল ইনক্রিজ। আর এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস যখন বাড়বে, তখন কিন্তু কি হবে, একই সাথে ইন্টারেস্ট রেট কাট হলে মানি ফ্লো ইনক্রিজ হলো, ইনফ্লেশন হাইক হলো, এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বাড়লো, সাথে জব মার্কেট উইল স্ট্রং। তার মানে কি দাঁড়ালো, কারণ আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি যখন বাড়বে, মানে শিল্প কারখানার কর্মকাণ্ড যখন বাড়বে, তখন কিন্তু আমার লোকবল লাগবে নাকি।
এবং লোকবল লাগলে আমার অবশ্যই ওইখানে কর্মচারী লাগবে, শ্রমিক লাগবে। তখন অবশ্যই সেখানে লোকবলের জন্য তাদেরকে নিয়োগ দিতে হবে মানুষজনকে চাকরির জন্য। এবং চাকরির জন্য নিয়োগ দিলে তখন বেকারত্বের হার কমবে এবং জব মার্কেট উইল বি স্ট্রং অ্যাজ ইউজুয়ালি। কারো মনে হয় মাইকে একটু প্রবলেম হচ্ছে নাকি? নাজমুল করিম ভাই, দাদা আপনার হ্যাঁ কথাটা দাদা, শোনা যাচ্ছে শুনতে না। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এখন শুনতে পাচ্ছি, বলেন। একটা সেকেন্ড, আমার ফ্যানের কারণে বোধহয় শব্দ হচ্ছে। সরি, একটু না না, ইন্টারাপ্ট করলাম এখন ঠিক দাদা। আছে, আপনি তো এখন ঠিক আছে, অনেকক্ষণ ধরে এখন ঠিক কথা আছে। বলতেছেন, অনেক কিছু বোঝাচ্ছেন দাদা। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ দাদা বলেন। হ্যালো। হ্যাঁ দাদা বলেন। হ্যালো। হ্যালো, এখন দাদা বলেন তো, একটু কথা বলেন তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে দাদা, পাচ্ছেন আমরা দাদা? শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। সরি, আমার মনে হয় হ্যাঁ একটু ওই হ্যাঁ। টেকনিক্যাল ডিফিকাল্টিস। আচ্ছা, বলেন তো বলেন। মানে দাদা, আপনার হচ্ছে যতটুকু আপনি যা বললেন, হ্যাঁ, আমি তো হ্যাঁ মানে একদম শুরু শুরু থেকেই আছি আপনার সাথে। তো আমি হ্যাঁ আপনাকে খুব শুনতেছিলাম মনোযোগ সহকারে। তো আমার কাছে হ্যাঁ। আহ, 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 মানে ডিস্টার্ব হচ্ছে না তো দাদা? আমি আপনার মাঝখানে আবার কথা না বলতেছি। না 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 না, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে সিকোয়েন্সটা উপর থেকে আঁকাইছেন, ইন্টারেস্ট রেট কাট হলো, অ্যাজ এ হ্যাঁ রেজাল্ট মানি ফ্লো উইল ইনক্রিজ, মানি ফ্লো বাড়লো, হ্যাঁ পাবলিকের হ্যাঁ পাবলিকের হাতে টাকা পয়সা আসলো। এবং হ্যাঁ ওই দিক দিয়ে হচ্ছে ইনফ্লেশন হাইক। হ্যাঁ, ইনফ্লেশন হ্যাঁ হাইকের যে ব্যাপারটা আছে ওইটা ভালো বুঝি নাই। এর পরের যে অংশটা আছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এটা বুঝছি যে মানুষের কাছে যখন ব্যাংকে রাখার থেকে তারা মানে ইনভেস্ট করাকে বেনিফিট মনে করবে, তখন তারা হচ্ছে হ্যাঁ। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, সেখানে হচ্ছে জব মার্কেট স্ট্রং হবে। তো সবকিছু মিলায় আসলে ইন্টারেস্ট কাট হইলেও আলটিমেটলি লং টার্মে ডলার হচ্ছে আবারও সেই স্ট্রং অবস্থায় চলে আসবে। আর এটাই না, তো হ্যাঁ, মূল মেসেজ নাকি দাদা? মূল মেসেজ হচ্ছে এইটা না। এখন এখানে ইন্টারেস্ট রেটের কাটটা, জি, ইন্টারেস্ট রেটের কাটের মূল ইস্যুটা হচ্ছে এটা। কিন্তু আলটিমেটলি কতটুকু কাট হলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটুকু কাট, কারণ ইন্টারেস্ট রেট কাট হলে আপনি শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য, এখন তাদের এই স্টান্সটা যে হবে, মানে ইন্টারেস্ট রেট কাটটা সে কেমন স্টান্সে নিবে, মানে এটাকে কি লঙ্গার টার্ম স্টান্সের জন্য তারা কাটিং সাইকেল হিসেবে নিবে নাকি শর্ট টার্ম কাটের জন্য নিবে, এইটার উপর কিন্তু ডিপেন্ড করবে। মানে আমেরিকান ডলারের মানে লঙ্গার টার্ম ও শর্ট টার্ম আপনার যে চাহিদা বা আপনার আচ্ছা, দুর্বলতা, আচ্ছা, এইটা। এখন আচ্ছা দাদা, আমি আগামীকালকের, আপনি হ্যাঁ আপনি বলেন। আপনার যে যে সিকোয়েন্সে আপনি আসতেছেন এই সিকোয়েন্সেই থাকেন হ্যাঁ দাদা। আমাকে জাস্ট এই হ্যাঁ মাঝখান থেকে ওই যে হ্যাঁ ইনফ্লেশন হাইক চেঞ্জ, হ্যাঁ। এই 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 টার্মসটা একটু যদি বুঝাই দেন দাদা। আচ্ছা, এখানে আপনার মানি ফ্লো উইল ইনক্রিজ মানে আপনার টাকার যে আপনার সাপ্লাই মার্কেটে, টাকার সাপ্লাই বাড়লো, মানে জি, মোট কথা ডলারের ডলারের সাপ্লাই মার্কেটে বাড়লো। জি, তাহলে ডলারের সাপ্লাই আপনার মার্কেটে যখন বাড়লো তখন কিন্তু সেইটা আপনার মার্কেটে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হলে সেটা কিন্তু আপনার মুদ্রাস্ফীতিটাকে বাড়ায় দিবে। টাকার যখন আপনার মানে ফ্লো মার্কেটে থাকবে, আপনার লিকুইডেশন মার্কেটে থাকবে, তখন কিন্তু টাকার একটা অবমূল্যায়ন হওয়ার একটা কিন্তু প্রসেস থাকে। এখন আপনার যদি আচ্ছা, এইটা যদি অতিরিক্ত মাত্রায় টাকার অবমূল্যায়ন হয় তখন কিন্তু ইনফ্লেশন হাই পার্সেন্টেজে বেড়ে যাবে। টাকার যখন অতি অবমূল্যায়ন হয় তখনই কিন্তু আপনার হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানে ওপেন মার্কেটে যে টাকার মানে মূল্যায়ন সেটা অবমূল্যায়ন হয়েছে এক কথায়। অবমূল্যায়ন আচ্ছা, হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের ধরেন আপনার এই যে ইন্টারেস্ট রেট আপনার বাড়ায় নাই,
আপনার ব্যাংক এতদিন ইন্টারেস্ট রেট বাড়ায় নাই বিধায়ী কিন্তু টাকার একেবারে ওপেন মার্কেটে টাকার ছড়াছড়ি ছিল, টাকার অবমূল্যায়ন হয়েছে এবং টাকার অবমূল্যায়নের কারণে কিন্তু টাকার মানে আপনার ছাপানো হয়েছে বেশি এবং টাকার অবমূল্যায়ন হয়েছে বেশি। এর ফলে আপনার মানে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে গেছে এবং ইনফ্লেশন উইল হাইক মানে কিন্তু জিনিসপত্রের দাম, আপনি আগে একটা জিনিসকে ধরেন 5 টাকা দিয়ে কিনতেন, সেটাকে এখন আপনার 6 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এইরকম অবস্থা। জি জি, বুঝতে পেরেছি দাদা, থ্যাংক ইউ। আপনি আপনি কন্টিনিউ করেন, আপনার ওই সিকোয়েন্স থেকে কন্টিনিউ করেন হ্যাঁ, দাদা। এখন আপনার তো কোনো কোয়েশ্চেন নাই না? মানে যতটুকু পর্যন্ত আপনি আসছেন যে জব মার্কেট উইল বি স্ট্রং, হ্যাঁ, এতটুকু পর্যন্ত হ্যাঁ, ক্লিয়ার দাদা। হ্যাঁ, ইনফ্লেশন হাইক কেসটা তো এখন ক্লিয়ার আপনার কাছে? জি জি, ও মানে নিচ পর্যন্ত পুরোটাই ক্লিয়ার দাদা এখন, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক তো ইউ দাদা। জব মার্কেট উইল বি স্ট্রং। তো এই জব মার্কেট আপনার স্ট্রং হলো, এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি এই ইন্টারেস্ট রেট কাট হায়ার কাট করি, যদি 0.25% করি, তাহলে এইটা কিন্তু আমার প্রিপ্রেডিক্টেবল। এইটা বিগত প্রায় 3 মাস যাবত এই ইন্টারেস্ট রেট কাট নিয়ে মানুষ আলোচনা করতেছে, 3 মান্থস কাট। এবং 3 মান্থসের আলোচনার পর যদি এই 0.25% কাট হয়, তাহলে সেইটাকে আমরা বড় ধরনের কোনো মানে সারপ্রাইজ হিসাবে বলবো না, এটা বলা যাবে যে অ্যাজ এক্সপেক্টেড, ইট ওয়াজ অ্যাজ এক্সপেক্টেড। তার মানে এটা ওই ইকোনমিকে, ওই যে একটু আগে যে কথাটা বললাম আপনাদেরকে, যে ইকোনমিকে ব্যালেন্স করার জন্য 5.25% ইকোনমিকে ব্যালেন্স করার জন্য যে ইনফ্লেশন ঠিকই থাকবে, 3%-এর উপরেও যাবে না, কিন্তু জব মার্কেটটা আস্তে আস্তে আবার তার পুরনো রূপে ফিরবে, কারণ তখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আস্তে আস্তে আবার বর্ধিত হবে। তো তাহলে 0.25% কিন্তু ইনফ্লেশনের উপর তেমন বড় ধরনের কোনো বিগ ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু অন্যান্য ইকোনমিক সেক্টর আস্তে আস্তে ঠিকই এটার বেনিফিট নিতে পারবে এবং এতে করে ডলারেরও অবক্ষয় হবে না বা আপনার শক্তির হ্রাস হবে না, এক কথায়। তো যে কারণে আগামীকালকে যদি অ্যাজ এক্সপেক্টেড 0.25% কাট হয়, তাহলে সেইটাকে আমরা বিগ সারপ্রাইজ বলতে পারবো না। ইট উইল নট বি বিগ সারপ্রাইজ, ইট উইল নট বি আ বিগ সারপ্রাইজ। It will not be a it will not be a big surprise. It will not be a big surprise. তার মানে যেহেতু এটা সারপ্রাইজ না, অ্যাজ এক্সপেক্টেডই ছিল এবং ইকোনমিও ব্যালেন্স থাকবে, তাহলে অবশ্যই তখনও ডলারের প্রতি আপনার মানুষের কিন্তু আগ্রহ কমবে না। ইভেন আমি আজকে দুপুরবেলা আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল একটা সামারি দিয়েছিলাম, সেইখানেও কিন্তু একই কথা বলা হয়েছে। এবং অ্যাজ ইউজুয়ালি এইটাও দিলে যে ইন্টারেস্ট রেট কাট করলো, তার মানেই যে আপনার বন্ডের প্রাইস ফল করে যাবে বা মার্কেট ফল করে যাবে, ইটস কমপ্লিটলি একটা রিউমার। কারণ এটা মার্কেটকে ব্যালেন্স করার জন্যই এটা করা হয়েছে। তার মানে ইন্টারেস্ট রেট কাট করলে বা ডাউন করলে যেটাই হোক, আমার যদি ইকোনমি এর জন্য মানে পজিটিভ হয় তখন সেটাকে বলা হয় হকিশ, আর যদি ইকোনমি এর জন্য নেগেটিভ হয় তখন সেটাকে বলা হয় ডভিশ। তার মানে এই যে কাটটা যে হবে, যদি 0.25% হয়, তাহলে সেইটাকে আমরা বলতে পারবো হকিশ কাট। তার মানে ইন্টারেস্ট রেট কাট হয়েছে ঠিকই, কিন্তু আমেরিকান ডলার হবে পজিটিভ। যেখানে আমরা অনেকে একদম অন্ধের মতো ভেবে রাখছি হয়তোবা যে ইন্টারেস্ট রেট কাট করলেই ডলার দুর্বল হয়ে যাবে, ইটস কমপ্লিটলি রং। এটা হবে হকিশ কাট, এটাকে বলতে হবে হকিশ কাট। কারণ এইখানে আপনার সামারি অনেক কিছু, ওই যে কথাটা বলছি যে একা একটা ইন্টারেস্ট রেট সামগ্রিক অর্থনীতির রূপকার না, হকিশ কাট। কিন্তু যদি এই জায়গায় এখন আমরা চিন্তা করি যে আপনার 0.50% কাট হয়ে গেল,
এখন আপনার ইন্টারেস্ট রেট আপনার এইখানে এক্সপেক্ট করতেছে 5.25%, মানেই যে 5.25%ই ব্যাংক রাখবে এমন না। এটা আরো বড় কাটও হইতে পারে, যে 5.25% রাখছে কিন্তু তারা দেখাইলো যে 50 হাফ পয়েন্টই কাট করে ফেলছি, আমরা 5 পয়েন্টে নিয়ে এসে পড়ছি শুরুতেই। তার মানে বুঝতে হবে এইখানে ঘাবলা আছে মার্কেটে, এখানে মার্কেটে আপনার ঘাবলা আছে। 5.25%-এর জায়গায় যদি 5.0% হয়, 5.0% যদি মানে 5% যদি হয়ে যায়, 5% যদি হয়ে যায়, তার মানে এইটা তখন হকিশ কাট থাকবে না, কারণ তারা শুরুটাই করেছে বড় ধরনের স্টান্স দিয়ে। তার মানে এইটা প্রত্যাশা যা করা হয়েছিল, কারণ তারা প্রত্যাশা করেই তো মার্কেট কন্ডিশন বুঝেই তো 0.25% বা কোয়ার্টার পয়েন্ট কাট আপনার চিন্তা করছিল, কোয়ার্টার বেসিস পয়েন্ট কোয়ার্টার বিপি কাট চিন্তা করছিল, কিন্তু সেইখানে কোয়ার্টার বিপির জায়গায় পুরাপুরি হাফ পয়েন্ট কাটই তারা করে দিচ্ছে। তার মানে তারা যা প্রত্যাশা করছিল তার চেয়েও বড় কাট দিয়ে তারা কাটিং সাইকেল শুরু করলো। তার মানে ইট উইল বি এ বিগ সারপ্রাইজ, বা এর চেয়েও যদি বড় হয়, যদিও এটা চান্স এখন নাই, হইলে যদি সারপ্রাইজ ইন কেস, কারণ মার্কেট তো আনপ্রেডিক্টেবল, মার্কেটকে যদি গেম চেঞ্জিং করতে চায়, যদি আপনার মার্কেটকে ম্যানিপুলেট করতে, তাহলে হয়তো বা দেখা যাইলো যে 50 বেসিস পয়েন্ট কাট করাই দিল 25 বেসিস পয়েন্টের জায়গায়, তাহলে কিন্তু কিছু করার নাই, তাহলে ওইটাই হবে 50 বেসিস পয়েন্টই হবে তখন। It will be a big surprise. It will be a big surprise. It will be a big surprise. এবং অবভিয়াসলি তখন এইটা যদি হয়ে যায়, এইটা হয়ে গেলে ইউএসডি উইল ওয়াটারফল, ইউএসডি উইল ওয়াটারফল, যদি ইনকেস এইটা হয়, তাহলে এইটা মার্কেটে একটা বড় ধরনের চমক দেখাবে, এবং অনেক অনেক আপনার বেশি বা মেজরিটি অ্যানালিস্টদের, বিভিন্ন ব্যাংকিং কর্মকর্তাদের এক্সপেকটেশন 0.25% থাকা সত্ত্বেও যখন 0.50% কাট করা হবে, তখন সেটা সারপ্রাইজিং কাট। এবং অবভিয়াসলি যদি এইটা হয়, এইটা যেহেতু আপনার হকিশ কাট আমরা ধরছি, তখন এইটাকে আমাদের ধরতে হবে ডোভিশ কাট, এইটাকে ধরতে হবে ডোভিশ কাট। তার মানে ডোভিশ কাট মিন্স কারেন্সি উইক, ডোভিশ কাট মিন্স কারেন্সি উইক। এবং অ্যাজ ইউজুয়ালি যেহেতু আমেরিকান ডলারের কথা হচ্ছে, তাহলে আমেরিকান ডলার উইল ফল, ওয়াটারফল, স্ট্রংলি স্ট্রং উইক হবে, মেজরলি উইক। এবং মার্কেটে আপনার এইটা যদি হয়, এইটা হলে এক্সএক্সএক্স ইউএসডি পেয়ার গুলা স্ট্রং আপনার ডাউন করবে, স্ট্রং ডাউন, এক কথায় স্ট্রং ডাউন, স্ট্রংলি ডাউন করবে। এবং ইউএসডি সরি এক্সএক্সএক্স ইউএসডি গুলো আপ করবে, আর ইউএসডি এক্সএক্সএক্স গুলো ডাউন করবে। আর এই যে আপনার যে পেয়ার, এইটা করবে হচ্ছে আপনার আপ, নো ডাউট। যদি ইন কেস এই কেস হয়, এই কেস যদি মার্কেটে হয়ে যায়, আর যদি ইন কেস এইটা হয়, এইটা যদি হয়, যদি এইটা হয়, তাহলে অ্যাজ ইউজুয়ালি ইউএসডি এক্সএক্সএক্স আপনার আপ হবে, আর এক্সএক্সএক্স ইউএসডি আপনার ডাউন হবে।
এবং এই ইউএসডি এক্সএক্সএক্স আপনার আপ হবে। মানে সাপোজ জিবিপি ইউএসডি যদি এই 0.25% কাটে যদি হয়, তাহলে আমার এখানে জিবিপি ইউএসডি, গোল্ড কিংবা ইউরো ইউএসডির মতো পেয়ারগুলো আপনার ডাউন হয়ে যাবে, আর ইউএসডি জেপিওয়াই, সিএইচএফ, ক্যাড এইসবের মতো পেয়ারগুলো আপ হয়ে যাবে। মানে ইউএসডি যেগুলো বেস সেগুলো স্ট্রং হবে, আর ইউএসডি যেগুলোতে কোট ওইগুলো ডাউন হবে, যদি এই থিওরি হয়। আর যদি এইটা যদি হয়, তাহলে অ্যাজ ইউজুয়ালি যেটা আমি বললাম যে সেরকম হবে। এই এই কাট তো আমাদের ফান্ডামেন্টালি মানে মূল যে প্রতিপাদ্য বিষয়গুলা, কালকের ইন্টারেস্ট রেটটা কাট হলেও সেটা ইন্টারেস্ট রেট কাট হওয়া মানেই যে আপনার উইক হয়ে যাওয়া, সেটা ঠিক না। মানে কতটুকু কাটে কিরকম প্রেসার পড়বে মার্কেটে ইনস্ট্যান্ট, সেইটা আমাদেরকে জানতে হবে। তো এই যে আমি যে আজকে যে আপনাদেরকে আউটলুকটা দেখালাম, এখন এই আউটলুকের উপর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা শর্টলি করতে পারেন, কারণ 12টা 46 বেজে গেছে। তো আমি আপাতত এখন এটার বেশি লং টার্ম করব না। আমাদের আগামীকালকে ইন্টারেস্ট রেট ডিসিশনের আগে আমরা 10-15 মিনিট আগে আবার আমরা লাইভে আসব, তখন মার্কেট নিয়ে আলোচনা করা হবে। আর আমাদের তো গোল্ডের একটা অ্যানালাইসিস তো দেওয়াই আছে, তো সেইখানে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টা। যদি আপনাদের এইখানে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা বলতে পারেন। আর প্রশান্ত দা আছে, প্রশান্ত দার যদি কোনো বক্তব্য থাকে প্রশান্ত দাও বক্তব্য দিতে পারেন, সমস্যা নাই। দাদা কি আছেন? হ্যালো দাদা, কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, দাদা মনে হয় মিউটে আছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন আছে, এখানে আছেন যে নিউ ট্রেডিং দাদা, তারপর পুষ্পিতা দি, সজীব দা, তারপর নাজমুল ভাই, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এনি কোয়েশ্চেন আপনারা করতে পারেন। আপনাদের কোয়েশ্চেনের পর আমরা ভিডিওটা ক্লোজ করে আমরা লাইভে দিয়ে দিব আমাদের গ্রুপে। দাদা ঠিক আমি আছে। একটু আগে আসলাম তো, আসলে বুঝতে আচ্ছা পারিনি সবকিছু। আমি ভিডিওটা আচ্ছা, পরের আমাদের পদ্ধতিতে ভালো মতো দেখে হ্যাঁ নেব। আমাদের লাইভটা দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং ভার্সন আছে, আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ দাদা, আপনার কি হ্যাঁ, মনে হয় কালকে কি হতে পারে? আমি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি বলবো এইখানে আমি হকিশ কাটের পক্ষে। কারণ হকিশ কাটের পক্ষে যদি সারপ্রাইজিং কিছু না হয়, হকিশ কাটের পক্ষে এই কারণে, কারণ আমরা এইখানে যারা ট্রেড করছি, ধরেন আমরা আমরা কিন্তু রিটেল ট্রেডার, কিন্তু আমাদের চেয়ে কিন্তু যারা কমার্শিয়াল ট্রেডার বা ইনস্টিটিউশনাল ট্রেডার, বিভিন্ন বড় বড় কমার্শিয়াল ব্যাংকের ট্রেডার, ইনভেস্টমেন্ট ব্যাংকের ট্রেডার, তারা কিন্তু আমাদের চেয়ে একটু হলেও বেশি বুঝে। এবং তারা একটা জিনিসকে যে হাইলি এক্সপেক্ট করে, কারণ এইটা কিন্তু এই যে 0.25% এক্সপেকটেশনটা, এইটা কিন্তু যে কোনো দৈবিক ভাবে আসে নাই। এটাকে মার্কেট রিসার্চ করে বিভিন্ন বিভিন্ন ব্যাংকের বড় বড় কর্মকর্তা যারা আছেন, যারা নিয়োজিত আছেন, তাদের সাথে আলোচনা করে তাদের সার্ভের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা সামারি তৈরি করে ফেডারেল ব্যাংকের আপনার যে কমিটি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এফওএমসি, তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো তারা অবশ্যই কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন ডিপেন্ড করে এটা দিয়েছে, কিন্তু তাদের কিন্তু অফিসিয়ালি এই ইন্টারেস্ট রেট ডিসিশনের আগেও আবার একটা নিজস্ব পার্সোনাল মিটিং হয়। এখন সেইখানে আগামীকালকের মিটিং এর অনুযায়ী, সেই বন্ধ দরের ক্লোজ ডোর মিটিং এতে ইন্টারেস্ট রেট এই পাবলিকেশনস এর আগে তাদের মধ্যে যে লাস্ট যে মিটিংটা হবে, সেই মিটিং এতে তারা ইন্টারনালি যদি বড় ধরনের কোনো ইকোনমিক্যাল সারপ্রাইজিং বা চেঞ্জ আপের যদি চিন্তা ভাবনা না করে, তাহলে কিন্তু তারা তাদের মানে অ্যাজ অন এক্সপেক্টেড যে লেভেলটাকে এক্সপেক্ট করেছে
সেটাকেই তারা রাখবে। আর যদি সারপ্রাইজিং কোনো ডিসিশন তাদের মধ্যে আসে বা কোনো ধরনের ইকোনমিক্যাল স্পেশাল ড্রাইভিং বা স্টান্সের কথা তারা চিন্তা করে, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু আমার জায়গা থেকে, কারণ আমি তো আমেরিকার সামগ্রিক অর্থনীতিটাকে দেখতেছি, যেমন স্পেসিফিক্যালি তারা যে কারণে ইন্টারেস্ট রেট বাড়াইছিল, এক কথায় ইনফ্লেশন। তো সেই ইনফ্লেশনটাকে তারা এত কষ্ট করে, যেখানে আপনার 3 বছর 3.5 বছর ধরে তারা কমাইলো, 3.25 বছর ধরে কমাইলো, সেটা হুট করে একটা ভুল ডিসিশনে তারা কিন্তু তাদের আউট অফ কন্ট্রোলে নিয়ে যাওয়ার মতো তাদের চিন্তা ভাবনা থাকবে না, এটাই ভাবা স্বাভাবিক, কারণ তারাও বড় মাথার খিলাড়ি। এবং তারা এতদিন ধরে তারা কিন্তু ইন্টারেস্ট রেট কাটের কথা আজকে বলে নাই, অনেক আগে তারা মার্চে বলছিল। তারা অনেক সেই মার্চ এপ্রিলের দিক থেকে কিন্তু এই ইন্টারেস্ট রেট কাটের যে লুমস, সেটা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু তারা কিন্তু এই মার্কেটটাকে যাতে আমেরিকান ডলার একেবারে উইক না হয়ে যায়, সেই জন্যই কিন্তু তাদের এই এত দিন ডিলে করা। এর আগে তো আমরা জুন মাসে অনেকে শিওর ছিলাম যে জুন মাসে তারা ব্যাংকের থেকেও তারা এমন ভাবে নাড়াচাড়া দিছিল যে জুন মাসে কাট হবেই, মানে এই 2024-এর। কিন্তু তারপরেও দেখেন, জুনের পরে কিন্তু আরো 2টা মিটিং প্রায় চলে যাচ্ছে। আমাদের যদি এখানে দেখি, আমাদের জুনের পরে আপনার প্রায় 2টা মিটিং চলে গেছে। আপনার 2024-এর জুনের পরে আগস্ট, মানে জুনের মিটিং তো গেছে, মানে জুনের মিটিং এ অনেকে চিন্তা করছিল কাট হবে, তাহলে জুনের মিটিং গেছে, তারপরে আগস্টের মিটিং গেছে, তার মানে লাস্ট 2টা মিটিংও চলে গেছে, তারপরেও কিন্তু তারা ইন্টারেস্ট রেট কাট করে নাই। তার মানে তারা সেপ্টেম্বরের স্টান্সে আসছে। এবং ইন্টারেস্ট রেটের যে প্রজেকশনাল যে ভিউটা, মানে এক্সপেকটেশন, সেখানেও কিন্তু চেঞ্জ আপ আসছে এতদিন পরে, প্রায় 1.5 বছর পরে বা 1 বছর 3 মাস 15 মাস পরে। তার মানে তারা হুট করেই বড় ধরনের সিদ্ধান্তে, যারা এতদিন এত কষ্ট করে এত হায়ার ইন্টারেস্ট রেটকে হোল্ড করে ইনফ্লেশনটাকে আন্ডার কন্ট্রোলে আনলো, হুট করেই তারা এইটাকে মানে আপনার আউট অফ কন্ট্রোলে দিতে যাইতে চাবে না, এইটাই কিন্তু স্বাভাবিক। কারণ এইটা কিন্তু হিসাব করলে আপনার এতদিন ধরে যে তারা রাখছে আপনার ইন্টারেস্ট রেটটাকে স্ট্রং, এটাকে কিন্তু ডলারের রাজত্বের জন্য রাখছে, যে ডলারটা যেন অন্যান্য কারেন্সির এগেনস্টে রাজত্ব করতে পারে। এবং এই রয়্যালিটি বা এই এম্পায়ার, এই সাম্রাজ্যের মধ্যে কিন্তু একটু হলেও আপনার ছেদ পড়বে এখন যদি ইন্টারেস্ট রেট কাট করা হয়। অন্যান্য আপনার ব্যাংক যেমন বলেছে যে তারা এখনই বিগ ড্রাইভে যাবে না, তারা আপনার যেমন আপনার যদি কানাডিয়ান ব্যাংকের দিকে চিন্তা করি, কিংবা আপনার মানে ব্যাংক অফ কানাডা, কিংবা আপনার যদি আপনি অস্ট্রেলিয়ান ব্যাংকের দিকে চিন্তা করেন, আপনি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের দিকে চিন্তা করেন, কিংবা আপনার ব্যাংক অফ ইংল্যান্ডের দিকে চিন্তা করেন, তারা কিন্তু বলেছে যে আমরা ইন্টারেস্ট রেট কাট করা শুরু করেছি, কিন্তু সেটা অসামঞ্জস্যপূর্ণ ভাবে না, সেটাকে আমরা মার্কেট রিসার্চ করে মার্কেট কন্ডিশন দেখে আমরা পরবর্তী ধাপে যাব। তাহলে অ্যাজ ইউজুয়ালি আমেরিকার মতো বড় অর্থনীতি, যেখানে প্রতিদিন $5 to $6 ট্রিলিয়ন মতো আপনার এক্সচেঞ্জ হচ্ছে, তারা কিন্তু এত সহজে চাবে না যে তাদের এম্পায়ার শেষ হয়ে যাক, মানে একটা স্টান্সে। কারণ এখন যদি তারা বিগ কাটে চলে যায়, তাহলে অন্যান্য দেশ রেট কাট করলেও তাদের তুলনায় আমেরিকান ডলারের রেট কাটটা এগ্রেসিভ হয়ে যাওয়াতে তারা কিন্তু বিপাকে পড়ে যাবে। মানে অন্যান্য কারেন্সি রেট কাট করলেও তাদের কারেন্সির ডিমান্ড কিন্তু আমেরিকান ডলারের চেয়ে বেড়ে যাবে, কমে যাবে। কারণ অন্যান্য কারেন্সি রেট কাট করলেও সেটা আপনার কন্ট্রোলিং আপনার রেট কাট। তার মানে অ্যাজ ইউজুয়ালি কন্ট্রোলিং রেট কাট মানে বুঝাই যাচ্ছে তারা অর্থনীতির সাথে অ্যাকোমোডেটিভ ভাবে আপনার ইন্টারেস্ট রেট কাটে যাচ্ছে, তারা কিন্তু আর হুট করে যাবে না। তো আমেরিকার মাথাটা আরো বড়, কারণ দেখেন অন্যান্য কারেন্সি, অন্যান্য ব্যাংক, অন্যান্য ব্যাংকের যদি চিন্তা করেন, তারা ইন্টারেস্ট রেট বাড়ায়া আবার কাটিং এ চলে গেছে। আপনারা জাস্ট কিছু কিছু ক্ষুদ্র পয়েন্ট দেখবেন, ইন্টেলিজেন্সি পয়েন্ট থেকে দেখলে বুঝবেন। অন্যান্য অনেক ব্যাংক আমেরিকান ডলারের পরে, মানে আপনার ফেডারেল রিজার্ভের পরে ইন্টারেস্ট রেট বাড়ায়া তারপরে আপনার ইন্টারেস্ট রেট কাটে আগে চলে গেছে। কিন্তু আজকে পর্যন্ত অনেকের আগেই আপনার ইন্টারেস্ট রেট বাড়ানোর মতো সিদ্ধান্ত নিয়ে স্টিল নাও অন্যান্য ব্যাংক, যেখানে আপনার মনিটারি পলিসি কাটের সাইকেলে চলে গেছে, বড় বড় মেজর ব্যাংকগুলা যাদেরকে বলা হয় ফেডারেল রিজার্ভের রাইভাল ব্যাংক, যেমন বিওই কিংবা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এইদেরকে বলা হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকের রাইভাল ব্যাংক। কারণ আমেরিকান ডলারের সবচেয়ে বড় আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু ইউরো বা জিবিপি, এই 2টা কারেন্সি ইউরোপিয়ানে।
তো তাহলে তাদের মতো ব্যাংক আপনার ইন্টারেস্ট রেট হাইক থেকে শুরু করে তাদের আগে কাটেও চলে গেছে, কিন্তু আজকে পর্যন্ত কিন্তু আমেরিকান ডলার ইন্টারেস্ট রেট এত আগে হাইক শুরু করেও আজকে পর্যন্ত এখনো তারা কাটিংই শুরু করে নাই। তার মানে তাদের রাজত্ব তারা ছাড়তে চাচ্ছে না এখনই, আর এখনই হুট করে বড় ধরনের কাট করে তারা চাবে না যে একটা বিপাকে পড়ে যাইতে। তাই তারা ইন্টারেস্ট রেট যদি বড় ধরনের কাটে যায়ও, সেটা এই বছর গেলেও আপাতত নেক্সট এই যে আপনার কাটিং যে আপনার সাইকেলটা আছে নভেম্বর বা ডিসেম্বর, এইটার আগে যাবে না। নভেম্বর বা ডিসেম্বরে তারা এই মাসেতে হয়তো বা 0.25% অ্যাজ ইউজুয়াল অ্যাজ এক্সপেক্টেড কাট করে তার মার্কেটের সিচুয়েশন দেখবে, কন্ডিশন দেখবে। আবার সামনে আপনার ফেডারেল আপনার মার্কিন প্রেসিডেন্টাল ইউএস ইলেকশন আছে, তো হুট করেই তারা একটা বড় ধরনের স্টান্সে যাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। যেহেতু সামনে জিওপলিটিক্যাল এত বড় একটা দেশীয় ইভেন্ট আছে, সরকার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, তারা হুট করেই এত বড় ধরনের সিদ্ধান্তে চলে যাবে না। আর গেলেও তারা মার্কেট অবজারভেশন করে প্রথমে দেখবে 0.25% এর রিয়াকশনই মার্কেট কিভাবে নিচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে তারা পরবর্তীতে চিন্তা করবে ভবিষ্যৎ ড্রাইভটা কিভাবে তারা প্রজেক্ট করবে। তো এইটা। আর এইখানে আপনার এই যে আপনার আরেক কিছু জিনিস হচ্ছে এই যে এইখানের যে প্রজেকশন গুলা এগুলো দেখতে হবে যে এই প্রজেকশন গুলার মধ্যে কম বা বাড়তি কিছু হয় কিনা, মানে মধ্যবর্তী থেকে ক্ষুদ্র মেয়াদি থেকে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী আপনার যে প্রজেকশন গুলা, সেই প্রজেকশন গুলা কেমন তারা নিতে চাচ্ছে। এইটার মধ্যেও কিন্তু আপনার এই যে রেটের কম বেশি, মানে ক্ষুদ্র মেয়াদী ইন্টারেস্ট রেটে তারা কি যা চিন্তা করতেছে তার চেয়ে বেশি আসবে কিনা বা কম আসবে কিনা, বা মধ্যমেয়াদী বা লঙ্গার টার্ম, এইগুলোর উপরেও কিন্তু মার্কেটের একটু নজর থাকবে হালকা পাতলা, প্রথম যে যখনই নিউজটা আসবে তখনের শিফটটা। তো এইখানে তাই আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 0.25% এর পক্ষেই থাকবো, কারণ এইটা অ্যাজ এক্সপেক্টেড। এখন সারপ্রাইজিং কিছু হলে, কারণ মার্কেটটা তো প্রেডিক্টেবল না, এখন তারা যদি মার্কেটে ড্রামাটিক কোনো কন্ডিশন বা মার্কেটে হাই ম্যানিপুলেশন করার জন্য তারা যদি মার্কেটকে এরকম একটা বায়াসে নিয়ে যেতে চায় বা একটা ড্রামাটিক কন্ডিশনে নিয়ে যেতে চায়, তাহলে তারা 50 বেসিস পয়েন্টে কাট আসতে পারে। কিন্তু সাধারণ প্রশ্ন যদি আমাকে করেন বা মানে এন্টায়ার সামগ্রিক অর্থনীতির বিচারে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো আমেরিকার জন্য উপযুক্ত 0.25% কাট, এবং এইটাই হওয়া উচিত আগামীকালকে। এরপরে সে ভবিষ্যৎ মিটিং এ কত বাড়ালো কমালো সেটা পরবর্তী বিষয়, কিন্তু এই মুহূর্তে শুরুটা তাদের 0.25% দিয়ে করা উচিত, এবং সম্ভাব্য এইটাই তারা করবে যদি কোনো ড্রামাটিক কন্ডিশন তারা তৈরি না করতে চায়। আচ্ছা দাদা, কালকে এমন কি হইতে পারে যে প্রিভিয়াস মিটিং গুলোর মতো কালকে কিছু নাও হইতে পারে, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? না, এটার সম্ভাবনা নাই বললেই চলে। কালকে যাই হোক কিছু একটা সিদ্ধান্ত হবেই, যে জিরো হ্যাঁ, পয়েন্ট টু মানে ফাইভ কালকে হোক আর হবে। 0.5 হোক, হবেই। হ্যাঁ, আর আপনি যেটা বললেন এইটা যদি আপনার হয়, যদি ইন কেস, কারণ কোনোটাই উড়াই দেয়া যায় না, আপনি যে পয়েন্টটা বলছেন যে উড়াই দেয়া যে যাবে তা না, কালকে যদি এরকম কিছু হয় তাহলে সেইটা গোল্ডের জন্য রকেট বুম, মানে গোল্ডের জন্য এটা রকেট বুম ছাড়া কিছু না। মানে রকেট বুম মানে হাইলি পজিটিভ, মানে যেমন ধরেন গোল্ড মার্কেট আপনার মানে জলের মতো পড়তে থাকবে, জলের মতো এক কথায়, যদি এইটা মানে হয়। কিন্তু এইটা কালকে যদি রেট কাট না হয় তাহলে গোল্ড মার্কেট পড়ে যাবে। ফুললি পড়ে যাবে। মানে ফুললি আপনার পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। এইটাও আবার আরেকটা ড্রামা, মানে আপনার 50 বেসিস পয়েন্ট যেমন আপনার ড্রামাটিক বাট নট আউট অফ অপশন, কিন্তু এইটা আপনি যেটা বলছেন এটা তো কারো চিন্তাতেই নেই, আউট অফ কনসেপ্ট, মানে আউট অফ কনসেপ্ট এইটা হওয়া মানে কি বড় ধরনের মার্কেটকে নির্যাত করা। 50 বেসিস পয়েন্টের তাও একটা চান্স আছে, মার্কেটে কিছু কিছু এক্সপেকটেশন ট্রেডারদের আছে যে 50 বেসিস পয়েন্ট হইতে পারে, এটা অপশনে আছে। অপশনে থাকার পরেও এটা আপনার সারপ্রাইজিং। আর আপনি যেটা বলছেন এটা কিন্তু কারো মাথাতেই নাই, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে মানে বিগ, মানে ড্রামাটিক সারপ্রাইজ।
মানে 50 বেসিস পয়েন্ট যেমন নেগেটিভ সাইডে বা নেগেটিভ পয়েন্টে, আর ওইটা হবে আপনার হাইলি পজিটিভ, শুধু পজিটিভ না, হাইলি হাইলি পজিটিভ আপনার ফ্যাক্টরে যদি হয় আর কি। কিন্তু এটা মনে হয় না হবে, কারণ এখানে 50 বেসিস পয়েন্ট আপনার রেট কাটের সম্ভাবনা নাই বললেই চলে। 50 বেসিস পয়েন্টের আপনার চান্স খুবই কম। আর আপনার কারণ এখানে এই যে দেখেন আপনার আমাদের যদি ফেড আপনার দেখি ওয়াচ দেখি ইন্টারেস্ট রেট আপনার মাই ওয়াচ লিস্টে মাই ইয়েতে দেখি টুলস, যে ফেড রেট মনিটর টুল, এখানে ফেড রেট মনিটর টুলেতে আমরা যদি দেখি তাহলে দেখেন এই যে আমাদের এইখানে 62% ট্রেডার আপনার এইখানে এই এক্সপেকটেশন এইটা করতেছে। আপনার 4.75 থেকে 5 পয়েন্ট কি কিন্তু আপনার 62% করছে, কিন্তু গতকালকেই যেটা ছিল 68 সেটা কিন্তু 62-তে নাইমা আসছে। আর এইখানে 5 পয়েন্ট থেকে 5.25 এইটাকে 38% চিন্তা করতেছে, কিন্তু এইটা হচ্ছে ফেড রেট মনিটর। তার মানে এই আমাদের যেটা আমরা 5 পয়েন্টের যেটা বললাম যে 5 পয়েন্ট মানে 0.50 কাট, এইটা কিন্তু এখনো হাইলি এক্সপেক্টেড মার্কেটের। কারণ আজকের কিন্তু আপনার যে রিটেল সেলস ডাটা, সেটার মধ্যে কিন্তু একটা দেখেন রিটেল সেলস এর ডাটার পরে মনে হয় এটা আপনার একটু করছে, কারণ এখনো পর্যন্ত আপনার এই যে রিটেল সেলস এর যে ডাটা আমাদের ওই এইটা ইকোনমিক ক্যালেন্ডার, রিটেল সেলস এর ডাটা কিন্তু মোটামুটি একটা পড়ছে, ডিভিডেন্ড আপনার পড়ে গেছে ইয়েস্টারডে। এই যে এইখানে যদি দেখেন এই যে রিটেল সেলস কন্ট্রোলে যে রিটেল সেলস এর ডাটাটা কিন্তু পূর্বের চেয়ে অনেকটা পড়ছে মান্থ অফ মান্থে, বাট আবার মান্থ অফ মান্থ আগস্টে কোডটা কমছে, বাট নর্মাল রিটেল সেলস কিন্তু আপনার করছে, এবং রিটেল কন্ট্রোলও কিন্তু কমছে। তো এইটা কিন্তু একটা আপনার পয়েন্ট। তো আর আমাদের ফেড ওয়াচ মনিটরে কিন্তু 4.75 থেকে 5 পয়েন্ট, তার মানে 50 থেকে 75 বেসিস পয়েন্টের কাট এক্সপেক্ট করতেছে 62%, কিন্তু এটা আপনার মানে রিটেল ওয়াচ আউটলুকে, যেটা সেপ্টেম্বরের আউটলুকেতে। আর 5.5 থেকে আপনার 38% আপনার ওয়াচ আউট করতেছে। তার মানে আমি যে এই যে 50 বেসিস পয়েন্টের কাটটা যেটা বিগ সারপ্রাইজ, এইটা কিন্তু আপনার আনলাইকলি না, কারণ 62% ট্রেডার এইটাই আশা করতেছে যে আপনার কাটটা হবে আপনার 50 বেসিস পয়েন্ট, এবং 50 বেসিস পয়েন্ট কাট মানে কি আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি কাট, এবং অবশ্যই সেটা আপনার বিগ সারপ্রাইজ 24 কাট, তখন সেটা আপনার আমেরিকান ডলার কিন্তু ওয়াটারফল করবে। আর যদি অ্যাজ ইউজুয়াল 32% যেটা আপনার করা হচ্ছে যে আপনার 5.25 থেকে 5.25, সেখানে 35% আপনার চিন্তা ভাবনা করা হচ্ছে, 38%। কিন্তু আপাতত কিন্তু মার্কেটের আপনার প্রত্যাশা এটা। এখন আগামীকালকের নিউ ইয়র্ক সেশন শুরুর পরে এইটার সম্ভাবনা কত পার্সেন্টে চলে যায় সেটাই একটা দেখার বিষয়। কারণ এই যে গত দিনের কিন্তু প্রবাবিলিটি আপনার 4.7 to 5%, মানে 50 থেকে 75 বেসিস পয়েন্ট যেটা, সেইটার সম্ভাবনা দেখাইছিল আপনার 68%, যেটা কিন্তু আজকে এখন বর্তমানে 62-তে চলে আসছে। আর গতকালকে এই 25 থেকে 50 ছিল আপনার কত 32%, সেটা কিন্তু 38-এ চলে আসছে। তো তার মানে আপনার এইখানে 50 বেসিস পয়েন্ট কিন্তু নট আউট অফ আপনার সিলেবাস, এটা সিলেবাসের মধ্যেই আছে, তার মানে হতেও পারে 50 বেসিস পয়েন্ট। তো এটাই তো। তাহলে দাদা আপনাদের কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো আমার আর কোশ্চেন কোনো নাই, কোশ্চেন নাই দাদা। কালকে দেখা যাক কি অবস্থা হয়। হ্যাঁ কালকে, আর আপনারা কালকে মার্কেট কি হবে সেটা মোটামুটি আজকের মার্কেটের প্রত্যেকটা যে মার্কেটে যারা যারা ট্রেড করতেছেন
তো এই ইউএসডি রিলেটেড মার্কেট গুলাতে আপনার আজকের ডেইলি ক্লোজিং দেখলেই আপনারা অনেকটা বুঝতে পারবেন মার্কেটের কি অবস্থা, এবং আগামীকালকে লন্ডন সেশনেই মার্কেটের অনেকটা বায়াস আমরা ক্লিয়ার হয়ে যাব কালকে। তো ঠিক আছে দাদারা, তাহলে সবাই ভালো থাকবেন। কালকে দেখা হচ্ছে আমাদের লেট নাইট আমাদের নিউ ইয়র্ক যেটাকে আফটারনুন বলা হয়, সেই নিউ ইয়র্ক আফটারনুন টাইমের আপনার ট্রেডিং এ ফেডারেল ইন্টারেস্ট রেটের আমাদের মনিটারি পলিসি ডিসিশন ইভেন্টে। তো ধন্যবাদ সকলকে, অনেকটা সময় আপনারা দিলেন। যদিও আমাদের এটা শর্ট মিটিং করার কথা ছিল, কিন্তু আসলে এতটা ব্রিফলি বুঝাতে গেলে জিনিসগুলো দাদা আমাদের আপনাকে শর্টে অনেক হয় না। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্ট করতেছেন দাদা। না না, সমস্যা নেই, এটা আপনাদের জন্যই, আপনারা সাপোর্ট দিচ্ছেন বলেই আমরা কষ্ট করতেছি আসলে। তো ধন্যবাদ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দাদা আপনি হ্যাঁ তো ডিসিপ্লিন ট্রেডার, হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ। আমরা বেশিরভাগই হচ্ছে উড়াধুরা ট্রেডার। সো না, এটা এক একটা কোনো ব্যাপার না, এটা সো মাঝে নিয়ম মাঝে ওই মেনে ট্রেড করলে কোনো মাঝে মাঝে মানে সারাদিনে আমরা তো অপেক্ষা করি যে কখন একটা মেসেজ আসবে, কখন একটা ভালো সিগন্যাল আসবে। তো এই কারণে হয়তো অনেক অনেক কিছু বলি, বাট এই প্রেশার না নিয়ে দাদা আপনি আপনার মতো করে কাজ করে যান দাদা। ধন্যবাদ। না, এটাই। আর আমি আসলে মনে করেন যে সার্বিক গ্রুপের কল্যাণে, কারণ আজকে যদি আমাদের গ্রুপের যদি প্রফিট হয়, আজকে গ্রুপের প্রফিট কিন্তু হলে আমাদের একার কারো ইন্ডিভিজুয়াল হবে না, আমাদের কিন্তু সামগ্রিক। এই যে দেখেন অনেক অনেক গ্রুপে গেলে আপনার, আমি লাইভটা অফ করে দেই,